সমাবেশে যোগ দিলেই মিলবে লাখ টাকার ঋণ। শাহবাগে জড়ো হলেন শত শত মানুষ। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি ১ লাখ টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়া হবে। আর এই ঋণ পেতে হলে ১,০০০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রত্যেককে অংশ নিতে হবে শাহবাগের সমাবেশে। এমন শর্ত দিয়ে বিভিন্ন স্থান থেকে রাজধানী শাহবাগে লক্ষাধিক মানুষকে জড়ো করার চেষ্টা করে অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠন। অভিযোগ উঠেছে, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে অহিংস গণ অভ্যুত্থান মানুষ এনে শাহবাগে জড়ো করেছে, যদিও পুলিশ ও শিক্ষার্থীরা জড়ো হওয়া মানুষদের বুঝিয়ে ফেরত পাঠাচ্ছে। জানা গেছে, অহিংস গণ অভ্যুত্থান নামের সংগঠনটি সারা দেশের খেটে খাওয়া গরিব মানুষগুলোকে টার্গেট করে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি ১,০০০ টাকা করে হাতিয়েও নেয় তারা। রবিবার রাত ১টার পর থেকে সারা দেশ থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষেরা। তবে বেশিরভাগই জানেন না কি হবে, শুধু জানেন শাহবাগে আসলে সুদমুক্ত ঋণ পাওয়া যাবে। এদিকে গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনকে দুষছেন সচেতন মানুষেরা। তারা বলছেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি গতকাল রাতে ঢাকায় অন্তত ৮০০ বাস ঢুকেছে। শাহবাগে আন্দোলন করতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসব লোকজনকে আনা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত একটি চক্র। গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসন কি করে এ বিষয়ে পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, অহিংস গণ অভ্যুত্থান নামের সংগঠনটি আমাদের কাছে সোহরাওয়ার্দী উদ্যানে ১০ লাখ লোকের সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছিল। আমরা তাদের অতীত ঘেঁটে দেখলাম, অতীতেও এদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে। এরা এই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ লোকদের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গাইবান্ধা, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ সারা দেশ থেকে তারা লোকজনকে নিয়ে এসেছে। আমরা রাত ১২টার পর থেকেই বাসের মানুষগুলো প্রতারণার শিকার হয়েছে এটি বুঝিয়ে ফেরত পাঠাচ্ছি, কিন্তু একের পর এক বাস আসছেই। আমরা সতর্ক অবস্থানে আছি। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছে। এদিকে নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে বলেছে তারেক রহমান। নির্বাচনে বিলম্বিত হলে আওয়ামী লীগ নিজের স্বার্থ তৈরি করে দেশের ভঙ্গুর গণতান্ত্রিক কাঠামোগুলো আরও গভীর সংকটে পড়বে বলে দেশবাসীকে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, একটি নির্বাচিত সরকারই কেবল দেশ পুনর্গঠন কার্যক্রম শুরু করতে পারে। রোববার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বার্তায় তারেক রহমান কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত ও গঠিত একটি নির্বাচিত সরকারই কেবল একটি এই জাতির পুনর্গঠন বা সংস্কার শুরু করতে পারবে। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সম্মান করতে হবে, জনগণের সেবা করতে হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার ও জনগণ উভয় পক্ষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে উল্লেখ করে তিনি বলেন, উভয়ের সক্রিয় অংশগ্রহণই নিশ্চিত করবে যে বাংলাদেশের সমতা, অন্তর্ভুক্তি এবং সর্বজনীন উন্নয়ন সম্ভব। তারেক রহমান বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন যত বিলম্বিত হবে, আওয়ামী লীগ যে ভঙ্গুর ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেছে নিজেদের আখের গোছানোর জন্য ততই তীব্র হবে। সমাজের জনস্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, কৃষক যে সমস্যার মুখোমুখি, ব্যবসায়ী যে চ্যালেঞ্জের মুখে, বিচারের মুখে এবং সরকারি কর্মক্ষেত্রে যে রাজনৈতিক পক্ষপাতিত্ব বিদ্যমান, তাতে আমরা একটি উন্নত বাংলাদেশ করার পথে এগোতে পারব না। এদিকে অন্যায় ও জুলুমকে বিএনপি প্রশ্রয় দেবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি কোনো প্রকার জুলুম অন্যায়কে প্রশ্রয় দেবে না। নাটোরের বড়াই গ্রামে নির্যাতিত ব্যবসায়ী উজ্জ্বলকে গ্রেপ্তার করা ঠিক হয়নি। তার উপর নির্যাতনকারী বিএনপির লোক হলেও তাদের বিরুদ্ধে মামলা নিতে হবে। প্রশাসনিক ব্যবস্থার জন্য থানায় বসে কর্মকর্তাকে বলেছি। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা নেতাদেরও বলা হয়েছে। রোববার বড়াই গ্রামের বনপাড়া ব্যবসায়ী ও আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মণ্ডলের বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি জানার জন্য আমাকে পাঠিয়েছেন। ঘটনায় জড়িত অনেকের নাম পেয়েছি যারা বিএনপির নাম ব্যবহার করে কাজটি করেছে, অথচ তারা রাজনীতি করেন না। উজ্জ্বলের উপর আক্রমণ হয়েছে, আবার ভিকটিমকে গ্রেপ্তার করা হয়েছে। এর বিরুদ্ধে আমি, তবে তার
নামে আগে মামলা থাকলে ভিন্ন কথা। তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী, শহীদ দেওয়ান, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বুধবার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ পরিবারের লোকজনের সামনে উজ্জ্বল কুমার মণ্ডলকে পিটিয়ে পুলিশে দেয় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে তেজগাঁওয়ে পলিটেকনিক বুটেক্স ছাত্র সংঘর্ষ, অর্ধশতাধিক আহত, এখনও থমথমে পরিস্থিতি। রাজধানীর তেজগাঁও শিল্প অঞ্চলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল শিক্ষার্থীদের মধ্যে রোববার রাতে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে। কয়েক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে ২৯ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আরও ২০ জনের বেশি শিক্ষার্থী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রবিবার রাত ৯:৩০টার দিকে বুটেক্সের আজিজ হল ও পলিটেকনিক লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ দ্রুত অন্যান্য হলেও ছড়িয়ে পড়ে। মধ্যরাত পর্যন্ত দফায় দফায় হামলা ও সংঘর্ষ হয়। পরে উভয় পক্ষের শিক্ষক, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে অনেক শিক্ষার্থীর লাঠিসোঁটা নিয়ে রাস্তায় অবস্থান নেওয়ায় এলাকায় পরিবেশ থমথমে। তেজগাঁও শিল্প অঞ্চলের থানার ওসি মোহাম্মদ গাজী শামীমুর রহমান জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। রাত ২টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পুলিশ ও সেনা সদস্যরা সরে যান। সংঘর্ষের সূত্রপাত নিয়ে বিভিন্ন মত পাওয়া যাচ্ছে। একাংশের দাবি, কয়েকদিন আগে বুটেক্স ক্যাম্পাসে মাদক সেবন কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার জের ধরে এই সংঘর্ষ দানা বাঁধে। অন্য একটি সূত্রে জানা গেছে, পলিটেকনিকের অধ্যক্ষকে ঘিরে ক্যাম্পাসের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এই সংঘর্ষের সূত্রপাত। ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। এদিকে ঢাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশা চালকেরা। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে গত কয়েকদিনের মতো আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রিকশা চালকেরা। আজ সকাল 10টার পর থেকে রাজধানীর আগারগাঁও এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তারা। ট্রাফিক মিরপুর বিভাগের আজ সোমবার সকাল 10:30টার পর থেকে রাজধানীর আগারগাঁও এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তারা। ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌস বলেন, আজ আগারগাঁও এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকেরা রাস্তা অবরোধ করেছেন। তাদের রাস্তা অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা মিরপুর 10 নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। এদিকে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে একটি আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রিকশা চালকরা একদিকে যখন আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন, তখন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে বৈঠকে বসছে রিকশা চালকদের একটি প্রতিনিধি দল। ডিএমপি সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত বৈঠকে অংশ নিতে রিকশা চালকদের একটি গ্রুপ ডিএমপি সদর দপ্তরে এসেছে। দাবি দাওয়া নিয়ে তারা ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করছেন। গত 19শে নভেম্বর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি ফাতেমান নজিব এবং বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের পর থেকে রায় স্থগিত করার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করে আসছিল অটোরিকশা চালকেরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।